বন্ধুরা, এটাই হলো শেরপুরের সেই বিখ্যাত ছানার পায়েসের দোকান, যার খ্যাতি দেশ জুড়ে বিস্তৃত। আমি এখন আছি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাটে। আর এই যে আমাদের ট্রলার প্রস্তুত। এই ট্রলারে করে আমরা দীর্ঘ 1.5 ঘন্টা নদীপথ পাড়ি দিয়ে জামালপুরের মাদারগঞ্জ ট্রলার ঘাটে গিয়ে পৌঁছাবো। বন্ধুরা, আমি এখন আছি বগুড়া জেলা শহরে। বগুড়া জেলা শহর থেকে আমাদেরকে প্রথমে সিএনজিতে করে সারিয়াকান্দি বাজারে যেতে হবে, আর সারিয়াকান্দি বাজার থেকে আবার অটোতে করে যেতে হবে কালীতলা ঘাটে। আর কালীতলা ঘাটে যাওয়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ইন্টারেস্টিং নদী ভ্রমণ শুরু হবে। পাহাড়ি জেলা শেরপুর, যা গাঢ় পাহাড়, বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী ও বুনো হাতির জন্য বিখ্যাত। তাই গাঢ় পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আমার এবারের যাত্রা ছিল পাহাড়ি জেলা শেরপুরে। আমার জেলা চুয়াডাঙ্গা থেকে শেরপুর যাওয়ার জন্য ঢাকা ময়মনসিংহ রোডই সেরা। আমি একটু প্রকৃতি প্রেমী হয় এই বিকল্প রোড বেছে নিয়েছি। এই রোডে যেমন উপভোগ করা যাবে ট্রেন থেকে বাংলার গ্রামীণ জনপদ, তেমনি যমুনা নদীর বিশাল ঢেউ। এই রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী হওয়ার জন্যই আমি এই বিকল্প পথ বেছে নিয়েছি। বন্ধুরা, বগুড়ার বিভিন্ন হাওড় বাওড় নদী নালা পাড়ি দিয়ে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছেছি সারিয়াকান্দি বাজারে। আর আমরা রওনা করেছিলাম বগুড়া জেলা শহর থেকে সিএনজিতে করে। তো এখানে আসতে সময় লেগেছে 30 মিনিটের মতো, আর এখানকার ভাড়া ছিল 50 টাকা। এখন আমাদেরকে এখান থেকে একটা অটো নিয়ে যেতে হবে কালীতলা ঘাটের দিকে। কালীতলা ঘাটে যাবেন? কত টাকা ভাড়া? কত করে না 30 করে ভাড়া সারিয়াকান্দি বাজার থেকে অটোতে ওঠা 10 মিনিট পরে নিজেকে আবিষ্কার করলাম কালীতলা ঘাটে। এই কালীতলা ঘাট থেকে মূলত আমাদের নৌকা ছেড়ে যাবে জামালপুরের মাদারগঞ্জ ট্রলার ঘাটের উদ্দেশ্যে। ইতিপূর্বে আমার চ্যানেলে মায়াবী চরবাটিয়া শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে এই ঘাট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি। তাই এই ভিডিওতে এই ঘাট সম্পর্কে বিস্তারিত কিছুই জানাচ্ছি না। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ট্রলারের কাছে। আমাদের নৌকা প্রস্তুত, আর এদিকে কিছু খাবারের দোকান আছে, আর প্রচন্ড রোদ, তো এখানে শরবতের দোকান আছে। এই গরমে আপনার গরম কাটানোর জন্য বেশ উপকারী হবে এখান থেকে শরবত খাওয়া। তো আমি এখান থেকে শরবত খেয়েছি, খেয়ে এখন ট্রলারে উঠে যাচ্ছি সরাসরি। ট্রলারে উঠে দেখি এখানে ট্রলারে শুধু মানুষই পারাপার হয় না, এখানে মোটরসাইকেল সহ সংসারের বিভিন্ন আসবাবপত্রও পারাপার হয়। তো আমরা এখন ছুটে চললাম যমুনার বুক বেয়ে। বন্ধুরা, আমি এখন ভেসে চলেছি যমুনার বুক বেয়ে। দু চোখ যেদিকে যায় শুধু অথই জলরাশি, তবে কিছু ছোট ছোট দ্বীপের মতো চরের দেখা মেলে এই নদীতে। বন্ধুরা, এই যে আমাদের ট্রলার, যাত্রীরা খুবই স্বাচ্ছন্দ্য মনে যাত্রাকে উপভোগ করছে। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তারাও বেশ আনন্দে আছে। আসলে এই নদী ভ্রমণটা খুবই রোমাঞ্চকর। আমি এমন রোমাঞ্চকর নদী ভ্রমণের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নৌকায় করে নদী ভ্রমণ করা যতটা রোমাঞ্চকর, ঠিক ততটা ভয়েরও বটে। একটি মাত্র ঝড় কেড়ে নিতে পারে সকল মানুষের প্রাণ। তাই আপনি যখন নদী ভ্রমণ করবেন তখন অবশ্যই আবহাওয়া বার্তা সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। যমুনা নদীর বিশাল উথাল পাতাল ঢেউ পাড়ি দিয়ে আমি পৌঁছে গেলাম জামালপুরের মাদারগঞ্জ ট্রলার ঘাটের কাছে। এবার পালা অটোরিকশায় করে জামালপুরের বেলজুড়ি বাজার, তারপর জামালপুর শহরে যাওয়ার। আর সেখান থেকে সিএনজিতে করে যেতে হবে কাঙ্ক্ষিত শেরপুরে। বন্ধুরা, আমি
এখন জামালপুরের এই মাদারগঞ্জ টলার ঘাটে এসে নেমেছি। এখন অটো রিক্সাতে করে আমাকে জামালপুর শহরে যেতে হবে। তো আমি একটা অটো রিক্সাতে উঠে নিয়েছি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা প্রচুর ভাঙ্গা, মানে একেবারেই ব্যবহারের অনুপযোগী বললেই চলে প্রায়। আর এখানে এই রাস্তাটা দূরত্ব প্রায় 8 কিলোমিটার রাস্তা, এমন বাজে অবস্থা। আর এখানে এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষের আসা যাওয়া হয়। তো এই ভিডিও যদি জামালপুরের কোনো গুরুত্বপূর্ণ মানুষের কাছে যায়, আপনারা যদি দেখেন, তাহলে অবশ্যই এই ব্যাপারে একটু সচেতন হবেন। এই রাস্তাটা মেরামত করা খুবই জরুরি হয়ে পড়েছে। মাদারগঞ্জের এই ভাঙাচোরা রাস্তা পাড়ি দিয়ে আমাদের জামালপুর শহর পৌঁছাতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। মাদারগঞ্জের রাস্তাঘাট কিছুটা ভাঙা হলেও জামালপুর শহর বেশ উন্নত এবং পরিচ্ছন্ন বটে। ওয়েলকাম জামালপুর। বন্ধুরা, আমি এখন আছি জামালপুর ফ্লাইওভারের পাশে। একটা সময় এখানে ট্রেনের কারণে প্রচুর জ্যাম হয়ে থাকতো, কিন্তু এখন ফ্লাইওভার হওয়ার কারণে এখানে জ্যাম অনেকটাই কমে গেছে এবং শহরের সৌন্দর্যও বেড়ে গেছে বহুগুণে। জামালপুর শহরকে পিছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল শেরপুর অভিমুখে। জামালপুর থেকে শেরপুর যাওয়ার রাস্তার ধারের প্রাকৃতিক সৌন্দর্য, ছোট বড় নদী ও কালভার্ট, যা মনে এক অন্যরকম নান্দনিক মৌসুম তৈরি করছে। সামনে শেরপুর অভিমুখে যতই এগিয়ে চলেছি, মনের ভিতরে থাকা পাহাড় ছোঁয়ার সুপ্ত ইচ্ছেগুলো আরো তীব্র আকার ধারণ করছে, যেন সে পাহাড় ছোঁয়ার জন্য আর একেবারেই বাঁধ মানতে নারাজ। জামালপুর থেকে শেরপুর যাওয়ার সময় এমন রাস্তার ধারে ছোট বড় অনেক নদীর দেখা মিলবে। শেরপুর ও জামালপুর জেলা যেমন পাহাড়ের জন্য বিখ্যাত, তেমনই রয়েছে এখানে ছোট বড় অনেক নদী। এজন্য শেরপুর জেলাকে পাহাড় ও নদীর মিতালি বলা হয়। বন্ধুরা, আমি ফাইনালি শেরপুর শহরে চলে এসেছি। আমি এখন আছি গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে, আর এটার অবস্থান ঠিক শেরপুর শহরের প্রবেশ মুখে। বন্ধুরা, আমি এখন আছি শেরপুর শহরের সেই নিউ মার্কেট চত্বরে। দেখতে পাচ্ছেন অনুরাধা মিষ্টির দোকান। এই দোকানটা মূলত ছানার পায়েসের জন্য বিখ্যাত শেরপুরে। তো আমি এখন চলে যাব শাপলা চত্বর, আর শাপলা চত্বর থেকে সিএনজিতে করে চলে যাব গজনি অবকাশ কেন্দ্রের দিকে। আর সেখানে গিয়ে দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত গাঢ় পাহাড়ের, যা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অনেক পথ পাড়ি দিয়ে এই শেরপুরে আসা। আমি যখন বগুড়া থেকে শেরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, তখন সময় ছিল বেলা দুপুর, আর এতক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা লাগোয়া ভাব। সূর্য মামা রক্তিম আকার ধারণ করে ঢলে পড়েছে পশ্চিম আকাশের কোলে। আর এই গোধূলি সন্ধ্যায় আমি ছুটে চলেছি গজনি অবকাশ কেন্দ্রের গাঢ় পাহাড়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি গজনি অবকাশ কেন্দ্রের পাহাড়ি রাস্তায়। এটা যেমন পাহাড়ি রাস্তার, তেমনি এর দুপাশে রয়েছে ঘন বন, আর মাঝে মাঝে এমন গাছ ভেঙে আছে। আর আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, তখন দিনের আলো শেষ হয়ে সন্ধ্যা লেগে এসেছে। আর যেহেতু এখানে পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করে, তো তাই একটু রিস্কি থেকেই যায়। তো আপনারা যখন আসবেন, তখন অবশ্যই দিনের আলোতে আসবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে শুধু গজনি অবকাশ কেন্দ্র নিয়েই ফুল ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।